গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন কেগো হিগাসনের লেখা দ্য রেড ফিঙ্গার। আজ এর সপ্তম পর্ব। হলুদ পুলিশ স্টেপটা পার হয়ে টয়লেটে ঢোকার দরজার সামনে এসে থামল কাগা। এত জায়গা থাকতে খুনি এখানে কেন ইউনার মৃতদেহ রেখে গেল? রাতে খালি পার্কে সাধারণত কেউ আসে, আর এখানে রেখে গেলে সকালের আগে আবিষ্কৃত হবার সম্ভাবনা শূন্যের কোঠায়। কেন, তোমার মাথায় অন্য কিছু ঘুরছে নাকি? কারো চোখে পড়বে না এরকম তো আরও অনেক জায়গা আছে। পাশের শহরে পাহাড়িয়া অঞ্চলে গিয়ে খুব সহজেই সবার নজর এড়িয়ে লাশটা ফেলে আসতে পারত। খুব সাহসা কেউ খুঁজেও পেত না। সেটা কেন করলো না? কারণ সে চেয়েছে সবাই ভাবুক খুনি এই এলাকার কেউ। কাকাকে দেখে মনে হলো না যুক্তিটা মনোপুত হয়েছে তার। তোমার তাই মনে হয়? হ্যাঁ, কিন্তু তোমার মনে অন্য কিছু থাকলে ঝেড়ে কাশো। আমার ধারণা অপরাধী এখানকার কেউ। এটা বোঝানোর চাইতে খুনির মূল উদ্দেশ্য ছিল মৃতদেহটা কারোর চোখে পড়তে যেন সময় বেশি লাগে। এসব গৌরচন্দ্রিকা না করে খুনি পার্কটা কেন বেছে নিয়েছে সেটা বললেই বরং তাড়াতাড়ি হবে। ভাইয়ের দিকে তাকায় কাগা। আমার ধারণা খুনি এমনটা করেছে কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। আর কোনো উপায় ছিল না? না, নতুবা এখান থেকে দূরে কোথাও মৃতদেহটা রেখে আসাই বেশি যুক্তিযুক্ত। কিন্তু অত দূরে নিয়ে যাওয়ার মতো কিছু ছিল না তার। মানে গাড়ি? হ্যাঁ, খুনির লাইসেন্স নেই, অথবা গাড়িই নেই। তাই আমি একমত হতে পারছি না তোমার সাথে। কেন? কারণ গাড়ি ছাড়া এরকম একটা অপরাধ করা সম্ভব বলে আমার মনে হয় না। মৃতদেহটা এখানে নিয়ে আসার অন্য কোনো উপায় তো নেই। পায়ে হেঁটে আসা সম্ভব না। হ্যাঁ, ভিকটিম একটা বাচ্চা মেয়ে, কিন্তু কম করে হলেও তো 20 কেজি ওজন। তাছাড়া একটা বাক্সে ভরে ভিকটিমের দেহ নিয়ে আসা হয়েছে এখানে, সেটাও নিশ্চয়ই বেশ বড়। আচ্ছা, ফরেন্সিকের লোকেরা বলেছে ভিকটিমের কাপড়ে পলিস্টাইরেনের উপস্থিতি খুঁজে পেয়েছে, তাই না? হ্যাঁ, তাদের ধারণা বাক্সটাতে বাসায় ব্যবহৃত হয় এরকম কোনো যন্ত্র রাখা ছিল। পলিস্টাইরেনের উপস্থিতি থেকে আমার ধারণা করতে পারি ভিকটিমের মৃতদেহ কোনো কিছু দিয়ে না পেঁচিয়েই সরাসরি বাক্সে ঢোকানো হয়। তর্জনী উঁচিয়ে বলে কাগা। এক মুহূর্তের জন্য মাতসুমিয়া বোঝে না কাগা কি বোঝাতে চাইছে। পর মুহূর্তেই ব্যাপারটা বোধগম্য হয় ওর। ঠিক বলেছ। তোমার কি গাড়ি আছে? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড একটা কিনেছি। সেকেন্ড হ্যান্ড হলেও গাড়িটার প্রতি তোমার তো একটা টান আছে, তাই না? নিজেকে খুনির জায়গা কল্পনা করো। তুমি কি লাশটা কোনো কিছু দিয়ে না মুড়িয়ে সরাসরি বক্সে রাখবে? সেটাই সমস্যাটা কিনা তা এখনো বুঝতে পারছি না আমি। কি আছিরো? ভেজা হলেও কি রাখবে? ভেজা? ভিকটিমের কাপড়ে প্রস্রাব লেগেছিল, এটা তো মনে আছে তোমার? আমি যখন মেয়েটাকে টয়লেটের ভেতরে প্রথমবার দেখি তখনও ভেজা ছিল পরনের পোশাক। কথাটা বিশেষভাবে মনে আছে আমার কারণ ফরেন্সিক টেকনিশিয়ানদের আগে ওখানে পৌঁছি আমি। কিন্তু টয়লেটের অন্যান্য পরিবেশের কারণে গন্ধটা আলাদাভাবে টের পাইনি। ও হ্যাঁ, এরকম কিছু লেখা দেখেছিলাম রিপোর্টে। তোমাকে যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দাও। মেয়েটার কাপড় প্রস্রাবে ভেজা, এটা জানার পরেও কি সরাসরি বাক্সের মধ্যে রাখবে? উপরের ঠোঁট একবার ভিজিয়ে নিল মাতসুমিয়া। না, আমি চাইব না যে কার্ডবোর্ডের বাক্স থেকে প্রস্রাব আমার গাড়ির সিটে লেগে যাক। শুধু যে ভিজবে তা কিন্তু নয়, দুর্গন্ধও থেকে যাবে। সেই সাথে কার্ডবোর্ডেও কোনো না কোনো চিহ্ন রয়ে যাবে মৃতদেহের। প্লাস্টিক জাতীয় কিছু দ্বারা মুড়িয়ে নিতাম শরীর। খুনি কিন্তু সেটা করেনি। অর্থাৎ গাড়িতে করে লাশটা নিয়ে যায়নি সে। কাঁধ ঝাঁকায় কাগা। সেটা তো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। এমনটাও হতে পারে খুনি এসব বিষয়ে খুবই খামখেয়ালি। সিট নোংরা হোক বা না হোক তাতে তার কিছু যায় আসে না, কিন্তু তেমনটা হবার সম্ভাবনা একদম কম। সেক্ষেত্রে এত বড় বাক্স কি করে বহন করলো সে? এটাই তো মূল প্রশ্ন। তুমি তাহলে কি করতে? ভারী একটা বাক্স হাতে করে নিয়ে যাওয়াটা অসুবিধাজনক, এটা তো আগেই বললাম। সেক্ষেত্রে স্ট্রলার ধাঁচের কিছু পেলে ঠেলে নিয়ে যাওয়া যেত, কিন্তু সেটা সহজেই অন্যদের মনোযোগ আকর্ষণ করবে। আর স্ট্রলার বা হ্যান্ড ট্রাকের বদলে আর কি ব্যবহার করা যায় যেটা কারো মনোযোগ আকর্ষণ করবে না?
কিছু না বলে চুপচাপ ভাবতে লাগলো মাতসুমিয়া। আর কিছু মাথায় আসছে না ওর। মুচকি হেসে পকেট থেকে ফোন বের করে ওকে দেখালো কাকা। এটা দেখো। স্ক্রিনে মাটির ছবি দেখে কি বলবে বুঝে পেল না মাতসুমিয়া। কি এটা? আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার ছবি। ফরেন্সিকের লোকেরাও নিশ্চয়ই ছবি তুলেছিল, কিন্তু আমি আমার জন্য আলাদা করে ছবি তুলে রেখেছি। আমাকে এটা দেখাচ্ছ কেন? ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবে কেউ একজন ইচ্ছে করে কোনো ছাপ মুছতে চেয়েছে। ভুল বলেনি কাকা। এবারে মাতসুমিয়ার চোখেও ধরা পড়ল বিষয়টা। বাচ্চারা মাটিতে দাগ দিয়ে মুছে ফেলার পর এরকম লাগে দেখতে। খুনি যে কোনো ছাপ রেখে যায়নি এটা নিয়ে অনেক আলোচনা করেছিল। এবারে বুঝতে পারছো কেন কিছু খুঁজে পায়নি ওরা? গতকাল সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, ছাপ না পড়াটাই অস্বাভাবিক। তোমার কথাই হয়তো ঠিক, কিন্তু ছাপ মুছে ফেললে তো আর আমাদের কোনো লাভ হচ্ছে না। ফোনটা ফেরত দিয়ে বলে মাতসুমিয়া। আর একটু ভালো মতন দেখো প্লিজ। যে ছাপটা মুছে ফেলা হয়েছে তার প্রস্থ বোঝার চেষ্টা করো। চোখ কুঁচকে আরও কিছুটা সময় স্ক্রিনের দিকে তাকিয়ে রইল মাতসুমিয়া। প্রস্থ 30 সেন্টিমিটারের মতন? হ্যাঁ, হ্যান্ড ট্রাক বা স্ট্রলারের চাকার প্রস্থ এত বেশি হয় না। তা ঠিক, তাহলে? এবারে বুঝতে পারছে মাতসুমিয়া। মাথা তুলে বড় ভাইয়ের দিকে তাকালো। এটা কি সাইকেলের চাকার দাগ? খুব সম্ভবত, কাকা জবাব দেয়। এমনটা একটা সাইকেল যেটার সামনে লাগেজ র্যাক আছে। এরকম সাইকেল কিন্তু এখন আর দেখা যায় না। আর এই সাইকেলটা খুব বেশি লম্বাও না। কিভাবে বুঝলে? পরিস্থিতিটা চিন্তা করে দেখো একবার। তুমি যে সাইকেলটা চালাচ্ছ সেটার ব্যাগ বিশাল একটা কার্ডবোর্ডের বাক্স রাখা। অন্য হাত সামনের হ্যান্ডেল ধরে ঠেলছ। সাইকেলটা যদি খুব বড় হয় সেক্ষেত্রে কিন্তু কাজটা একটু কঠিন হয়ে যাবে। দৃশ্যটা কল্পনা করলো মাতসুমিয়া। কাকা ঠিকই বলেছে। খুনি এমন কোনো বাড়িতে থাকে যেখানে ঘাস আছে, তার ড্রাইভিং লাইসেন্স নেই অথবা গাড়ি নেই, কিন্তু একটা বাইসাইকেল আছে যেটার লাগেজ র্যাক লাগানো, তাই তো? কথাগুলো বলার সময় ডিপার্টমেন্ট থেকে দেয়া নামের তালিকাটায় মনে পড়ল মাতসুমিয়ার। মায়াহারাদের ওখানে এজন্যই যাচ্ছ? ওই বাড়িটায় গাড়ি পার্ক করার মতো কোনো গ্যারেজ নেই। আর হ্যাঁ, একটা সাইকেলও তো আছে ওখানে। আমরা থেমেছিলাম ওটার সামনে। সাইকেলটার লাগেজ র্যাক লাগানো ছিল, কিন্তু চাইলে ওই সাইকেলটায় করে বড় একটা বাক্স নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু কি? একটু তাড়াতাড়ি সন্দেহ করা হয়ে যাচ্ছে না ওনাদের? এমনও তো হতে পারে যে খুনি বাড়িতে গাড়ি আছে কিন্তু সে ইচ্ছে করে সাইকেলে এসেছে। মাথা নেড়ে সায় জানালো কাকা। শুধু সাইকেলটা দেখিয়ে যে ওনাদের সন্দেহ করছি আমি এমন না। আরেকটা বিষয় আছে, গ্লাভস। গ্লাভস? প্রাথমিক নজরদারির অংশ হিসেবে মায়হারাদের বাসায় গিয়েছিলাম আমি। ভিকটিমের ছবি জনে জনে দেখাতে হচ্ছিল তখন মিস্টার মায়হারার মার সাথে দেখা হয়েছিল। ভদ্রমহিলা ডিমেনশিয়ার রোগী, যেমনটা শুনেছি আমরা। তার হাতে একটা গ্লাভস দেখতে পাই আমি। বাগান থেকে ওটা কুড়িয়েছিল সে। মাটিতে পড়ে থাকা গ্লাভস হাতে নিল কেন? ডিমেনশিয়ার রোগীরা কখন কেন কি করছে সেটা তো উপযুক্ত ব্যাখ্যা দেওয়া সম্ভব না। এখানে মূল বিষয়টা হচ্ছে সেই গ্লাভস। আমাকে গ্লাভস ছোড়া দেখিয়েছিল ভদ্রমহিলা, মানে হাত মেলে ধরেছিল। কাকা নিজের হাত মেলে দেখালো। আর ওই গ্লাভসগুলো থেকে একটু কটু গন্ধ পেয়েছি আমি। কি? গন্ধটা বেশ হালকা হয়ে এসেছিল ততক্ষণে, কিন্তু আমি টের পেয়েছিলাম প্রস্রাবের গন্ধ। ভিকটিম প্রস্রাব করে ফেলেছিল এটা তো জানি আমরা। তুমি কি সেদিকে ইঙ্গিত করছো? আসলে পুরোপুরি নিশ্চিত হয়ে তো বলা সম্ভব না। তাছাড়া আমার ঘ্রাণ শক্তি কুকুরের মতন প্রখর, সে দাবিও করব না। কিন্তু সেই মুহূর্তে মনে হয়েছিল খুনি নিশ্চয়ই গ্লাভস পরেই সব কাজ করেছে, যাতে হাতের ছাপ না খুঁজে পাই আমরা। আর সেই গ্লাভসে প্রস্রাব লেগে যাওয়া অস্বাভাবিক কিছু না। পলিস্টাইরিন আর কার্ডবোর্ডের বাক্সের ব্যাপারে আমার কি ধারণা সেটা তো তোমাকে বললামই। এই কারণেই মায়হারাদের প্রতি আগ্রহী আমি। মায়হারা পরিবারের ব্যাপারে ভাবল মাতসুমিয়া। ওর কাছে একদম সাধারণ একটা পরিবারই মনে হয়েছে তাদের। আকিও মায়হারা আর 10টা স্বাভাবিক জাপানি পরিবারের কর্তার মতনই।
শুধু তার মার স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার রোগটার কথাই যা একটু বাড়তি মনোযোগ কেড়েছিল ওর। ফাইল খুলে মায়েহারাদের নিয়ে লেখা তথ্যগুলো আরও একবার পড়ল মাতসুমিয়া। আকিও মায়েহারা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। বয়স 47 বছর বয়স। তার স্ত্রী ইয়াইকো মায়েহারা, ছেলের নাম নাওমি মায়েহারা, 14 বছর বয়স। আর ডিমেনশিয়ার ভোগা আকিও মায়েহারা মার নাম মাসায়ে মায়েহারা। এদের মধ্যে কে খুনি হতে পারে? কেউ একজন যদি খুনি হয়েও থাকে, তাহলে কি পরিবারের অন্য সদস্যরা জানবে না? না জানিয়ে কি করা সম্ভব? কাগাকে প্রশ্নটা করল। না, কাগা জবাব দেয়। খুনি যদি ওনাদের মধ্যে কেউ একজন হয়ে থাকে, তাহলে বলা যায় তাকে কেউ না কেউ সাহায্য করেছে ঘটনা ধামাচাপা দেওয়ার কাজে। অর্থাৎ অন্ততপক্ষে দুজনের সম্পৃক্ততা আছে খুনের ঘটনার সাথে। কথাগুলো শুনে অবাক চোখে ভাইয়ের দিকে তাকালো মাতসুমিয়া। ওর প্রশ্নাতুর চোখের প্রেক্ষিতেই যেন পকেট থেকে একটা ছবি বের করলো কাগা। হাত বাড়িয়ে ছবিটা নিল মাতসুমিয়া। ভিকটিমের টেনিস সুপরিহিত পা দেখা যাচ্ছে ওখানে। এটা দেখাচ্ছ কেন? ফিতার দিকে তাকাও, বলে কাগা। দুই পায়ের ফিতা কিন্তু একভাবে বাঁধা না, একটা থেকে আরেকটা একটু উপরে বাঁধা হয়েছে। একদিকে আবার বেশি ঢালা, আরেকদিকে আটসাট। সাধারণত একই ব্যক্তি দুই পায়ের ফিতা বাঁধলে সেগুলো একই রকম দেখায়। কিন্তু ছবিটা এবারে প্রায় চোখের সামনে নিয়ে এলো মাতসুমিয়া। ফরেন্সিক টেকনিশিয়ানদের মতে জুতা জোড়া খুলে আবারও পরানো হয়েছে ভিকটিমকে। দুই পায়ের জুতার ফিতা দুজন আলাদা আলাদা ব্যক্তি বেঁধেছে। পরিবারের লোকেরা মিলে কাজটা করেছে বলছো? খুন হয়তো কোনো একজন করেছে, অন্যরা তাকে বিষয়টা গোপন করা কাজে সাহায্য করেছে। ছবিটা কাগাকে ফেরত দিল মাতসুমিয়া, ওর চোখে তীক্ষ্ণ দৃষ্টি। কি হয়েছে? কিছু না। এবারে তো বুঝতে পারছো কেন আবারও মায়েহারাদের বাসার ওখানে যাচ্ছি? আমিও যাব। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের প্রতিনিধির অনুমতি পেয়ে ভালোই হলো। মাতসুমিয়া ঠিক বুঝতে পারল না কথাটা ব্যঙ্গ করে বলল কিনা কাগা, তবে ওর মামাতো ভাইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। মায়েহারাদের ঠিকানার উল্টো দিকে তুলনামূলক সাদা রঙের একটা বাড়ি। ওটা পরিবারে বসবাস সেখানে। তাদের ইন্টারকমে বাটনে চাপ দেওয়ার কিছুক্ষণ পর এক নারী কণ্ঠ ভেসে এলো কিছুক্ষণ পর। পুলিশ থেকে এসেছে এটা জানালো। 30-32 বছর বয়সী এক ভদ্র মহিলাকে পড়ছে দেখা গেল মিনিট দুয়েক বাদে। আপনাদের প্রতিবেশীদের সম্পর্কে কিছু প্রশ্ন ছিল। মায়েহারাদের কথা বলছি। জি বলুন, সাবধানী কণ্ঠে বলল মহিলা, কিন্তু তার দৃষ্টিতে খেলা করছে কৌতূহল। আমাদের সাথে কথা বলতে নিশ্চয়ই আপত্তি নেই, ভাবে মাতসুমিয়া। তাদের মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করেছেন, বিশেষ করে গত 2-3 দিনের মধ্যে? মাথা কাত করে কিছুক্ষণ ভাবে মিসেস ওটা। আপনারা বলার পর মনে হলো মিসেস মায়েহারাকে গত 2 দিনে খুব একটা দেখিনি আমি। সাধারণত প্রতিদিনই কথা হয় আমাদের। আপনারা কি ওই ছোট মেয়েটার খুনের তদন্তে এখানে এসেছেন? দুঃখিত ম্যাম, এই মুহূর্তে আপনাকে সেই ব্যাপারে কিছু জানাতে পারছি না আমরা। আপনি কি মিস্টার মায়েহারাকেও চেনেন? হ্যাঁ, দেখা হয়েছে কয়েকবার। তার সম্পর্কে একটু বলুন। বেশ চুপচাপ, তবে মিসেস মায়েহারা খুব চটপটে স্বভাবের, এজন্যই বোধহয় একটু বেশি চুপচাপ মনে হয় তাকে। তাদের একটা ছেলে আছে না খুব সম্ভবত, হাই স্কুলে পড়ে। হ্যাঁ, নাওমি, ওকেও চিনি। কেমন ছেলেটা? একদম স্বাভাবিক, শান্ত। আমরা যখন এখানে আসি তখন এলিমেন্টারি স্কুলের ছাত্র ছিল, তবে ওকে কখনো বাইরে খেলতে দেখিনি। এলাকার ছেলেমেয়েরা আমাদের বাড়ির সামনে প্রায় ফুটবল বা বেসবল খেলে। খেলার সময় মাঝে মাঝে বল আমাদের উঠানে এসে পড়ে, কিন্তু নাওমিকে কখনো আমাদের এখান থেকে বল নিয়ে যেতে দেখিনি। ভদ্রমহিলা গত 2 দিনে বলার মতো কিছু ঘটতে দেখেনি খুব সম্ভবত। মাতসুমিয়া ভাবে এমন সময় নষ্ট হচ্ছে। তবে মায়েহারাদের জীবন কিন্তু সহজ নয়, মিসেস ওটা বলে এই সময়। কিভাবে? মিস্টার মায়েহারা মা থাকেন ওনাদের সাথে। ওনার অসুখের কথা জানেন বোধহয়। জি, মিসেস মায়েহারা বলেছিল আমাকে এরকম অবস্থায় কোনো বৃদ্ধাশ্রম বা বিশেষায়িত হাসপাতাল রাখা গেলে ভালো হতো, কিন্তু উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া খুব মুশকিল। তাছাড়া মিস্টার মায়েহারা এবং তার বোনও রাজি নন মাকে অন্য কোথাও রাখতে।
ভদ্রমহিলা এত দ্রুত অসুখে পড়ে গেলেন? আলঝেইমার্স। আগে কিন্তু অনেক মিশুক স্বভাবের ছিলেন। ছেলের পরিবার থাকতে আসার কিছুদিন পরেই সমস্যা দেখা দিল। মাতসুমিয়া এমনটা আগেও শুনেছে যে স্বাভাবিক পরিবেশের পরিবর্তন ঘটলে অনেক সময় গুরুতর সমস্যা দেখা দেয় বয়স্ক ব্যক্তিদের জীবনে। একটা পর্যায়ের পর মানুষ আর নতুন কিছুর সাথে মানিয়ে নিতে পারে না। যাই হোক, মুখে হাসি টেনে বলল মিসেস ওটা। মিসেস মায়াহারাদের জন্য সংসার সামলানো সহজ নয়, কিন্তু এরকম আরও অনেক পরিবার আছে। তাছাড়া তার সব কিছু করতেও হয় না। মানে? মিস্টার মায়াহারার বোন প্রায় প্রতি রাতেই আসেন মায়ের দেখাশোনা করতে। তাকেও কম ঝুঁকি পোহাতে হয় না। মিস্টার মায়াহারার বোন? উনি এই এলাকাতে থাকেন? হ্যাঁ, স্টেশনের সামনে তাদের একটা ফ্যাশন বুটিকের দোকান আছে, তাজিমা নাম। শুক্রবার সন্ধ্যায় এসেছিলেন তিনি? এবার কাগা করল প্রশ্নটা। শুক্রবার সন্ধ্যায়? ইয়ে, বেশ কিছুক্ষণ ভাবার পর মাথা ঝাঁকালো মিসেস ওটা। সেটা মনে পড়ছে না। সমস্যা নেই, হেসে বলে কাগা। আপনাদের কথা শুনে এখন মনে হচ্ছে গত 2 দিনে তাকে দেখিনি। সবসময় ছোট একটা গাড়ি নিয়ে আসে সে। বাড়ির সামনে পার্ক করে রাখে গাড়িটা, কিন্তু ওই গাড়িটা চোখে পড়েনি আমার। গাড়িটা তাহলে দেখেননি আপনি? আগের ভঙ্গিতে জিজ্ঞেস করে কাগা। কিছু একটা ঘুরছে তার মাথায়। মাতসুমিয়ার মনে হলো ওদের আর কিছু জানার নেই ভদ্রমহিলার কাছ থেকে। সাহায্যের জন্য আপনাকে তানাকাদি চেনেন আপনি? মাতসুমিয়ার কথার মাঝে বলল কাগা। বিস্ময় ফুটল মিসেস ওটার চেহারায়। মাতসুমিয়া অবাক হয়েছে। নামটা কোথায় শুনেছে মনে করতে পারছে নাও। মায়াহারাদের বাম দিকের বাসায় যারা থাকেন তাদের কথা বলছি। কাগা বলল। ওনাদের ক্ষেত্রে কি অদ্ভুত কিছু চোখে পড়েছে আপনার? মিস্টার তানাকা তো এই এলাকার কল্যাণ সমিতির সভাপতি ছিলেন খুব সম্ভবত। ঠিক বলেছেন, এই এলাকায় আসার পর ওনাদের সাথে দেখা করতে গিয়েছিলাম আমরা। অনেকদিন আগের কথা অবশ্য। তানাকাদের সম্পর্কে আরও একটা প্রশ্ন করল কাগা। রাস্তাটার অন্য বাড়িগুলোতে যারা থাকে তাদের নিয়েও প্রশ্ন করতে ছাড়ল না। কিছুক্ষণের মধ্যে ওদের সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলল মিসেস ওটা। অন্য পরিবারগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলেন কেন? ওটাদের বাসা থেকে বেরিয়ে আসার পর জিজ্ঞেস করে মাতসুমিয়া। কোনো দরকার ছিল না তো। আসলেও দরকার ছিল না, কাল ক্ষেপণ না করে বলে কাগা। তাহলে কেন? থেমে ভাইয়ের দিকে তাকালো কাগা। মায়াহারাদের সাথে যে কেসটার সম্পৃক্ততা আছে এই বিষয়ে কিন্তু আমরা এখনও নিশ্চিত নই। পুরোটাই আমাদের অনুমান, যেটা ভুলও হতে পারে। সেক্ষেত্রে তার যেন কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় সেদিকেও তো খেয়াল রাখতে হবে আমাদের, তাই না? আমাদের কারণে সমস্যার সম্মুখীন হতে হবে? হ্যাঁ, আমরা যদি শুধু মায়াহারাদের সম্বন্ধে প্রশ্ন করে চলে আসতাম তাহলে মিসেস ওটা কিন্তু তাদের ভিন্ন চোখে দেখা শুরু করত। অন্য কারোর সাথে তার এই বিষয়ে কথা হবে না সেটাও বলা যায় না। আর এইভাবেই গুজবের সূত্রপাত হয়। সেক্ষেত্রে দোষ না থাকার সত্ত্বেও ভুগতে হবে মায়াহারা পরিবারকে। ব্যক্তিগতভাবে আমি চাই না কারোর সাথে এমনটা হোক, যদিও আমাদের করা প্রশ্নগুলো তদন্তের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেই জন্যই যাদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই তাদের কথাও জিজ্ঞেস করলে? আমি ভদ্রমহিলাকে এতগুলো প্রশ্ন করার কারণে এখন আর মায়াহারাদের খুব একটা গুরুত্ব দিবে না সে। তাছাড়া এটাও নিশ্চয়ই বুঝবে যে অন্যান্য পরিবারগুলোর সাথে কথা বলার সময় ওনাদের নিয়েও প্রশ্ন করব আমরা। চোখ নামিয়ে নিল মাতসুমিয়া। এতদূর চিন্তা করিনি আমি। আমি এভাবেই কাজ করি, তার মানে কিন্তু এটা নয় যে তুমিও সেভাবেই করবে। যাই হোক, মায়াহারাদের বাড়ির দিকে নজর ফেরালো কাগা। মিস্টার মায়াহারার বোন যে গত 2 দিন আসেনি এই ব্যাপারটা একটু কেমন যেন লাগছে আমার। তিনিই তো বোধহয় মায়ের দেখভাল করেন, তাই না? মিস্টার মায়াহারা বলেছিল তার মা বেশ অস্থির হয়ে ওঠেন মাঝে মধ্যেই। এরকম একটা ব্যক্তির নিয়মিত যে খেয়াল রাখে তার না আসাটা একটু অস্বাভাবিকই বটে। ভুল বলেছি? হয়তো বাইরে কোথাও গিয়েছেন, সেই ব্যাপারে নিশ্চিত হতে হবে আমাদের। একটা ট্যাক্সিতে চেপে স্টেশনে চলে এলো ওরা। তাজিমা নামের দোকানটা বাস স্টপের পাশেই। কাপড় ছাড়াও জুয়েলারি আর মেকআপও বিক্রি হয় ওখানে। ভেতরে ঢুকতেই ক্যাশ রেজিস্টারের পেছনে দাঁড়ানো 40 ঊর্ধ্ব এক মহিলা স্বাগত জানালো ওদের। কিছুটা অবাকই হয়েছে নিশ্চয়ই।
সাধারণত তার দোকানে পুরুষ খদ্দের খুব একটা বেশি আসে না। মাতসুমিয়া পুলিশের পরিচয়পত্র দেখাতে শক্ত হয়ে গেল তার চোখ মুখ। আমরা যতদূর জানি মিস্টার আকিউ মায়েহারার বোন এখানে কাজ করেন। আমার কাছে এসেছেন আপনারা। ও বেশ, আপনার নামটা জানতে পারি? হারুমি তাজিমা। আপনার মা মাসাই মায়েহারা তো আপনার ভাইয়ের সাথে থাকেন, তাই না? কিছু হয়েছে মার? চেহারায় দুশ্চিন্তা ফুটল হারুমির। জবাবে মাতসুমিয়া বলল, গত 2 দিন মার দেখভাল করতে গিয়েছে কিনা সে। না, একবার গিয়েছিলাম, কিন্তু ভাইয়া বলল মার শরীর ঠিকই আছে, ও নিজেই দেখাশোনা করতে পারবে, আমার সাহায্যের প্রয়োজন হবে না। আপনার মার শরীর ঠিক আছে বলেছিলেন? ও, কিন্তু মাতসুমি আরেকটু হলে বলেই ফেলেছিল যে আঁকি ওদের জানিয়েছে মাসায় খুব সমস্যা করছে সেদিন। কাগার কনুইয়ের গুঁতো খেয়ে চুপ হয়ে গেল। অবাক চোখে ভাইয়ের দিকে তাকালো, কিন্তু কাগা পাত্তা দিল না। এরকমটা কি প্রায় আপনাকে বলেন উনি? নিস্পৃহ কণ্ঠস্বরে জানতে চাইল সে। বিভ্রান্তি ফুটল হারুমির চেহারায়। না, এই প্রথম এমন কিছু হলো। আমার ভাইয়ের কিছু হয়েছে? গিঙ্গো পার্কে একটা বাচ্চা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, এই ব্যাপারে কিছু শুনেছেন? আপনারা কি সেজন্য এসেছেন? চোখ জোড়া বড় বড় হয়ে গেল হারুমি তাজিমার। মাথা নেড়ে সায় দিল কাগা। খুনি একটা গাড়ি ব্যবহার করেছে খুব সম্ভবত, তাই পার্কের আশেপাশে কেউ কোনো অপরিচিত গাড়ি দেখেছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নিতে গিয়েই আমরা জানতে পেরেছি যে মায়েহারাদের বাড়ির সামনে প্রায় প্রতিদিনই একটা গাড়ি এসে থামে। ওটা আমারই গাড়ি। আসলে ওখানটায় পার্ক করা উচিত না, কিন্তু আর কোনো জায়গাও নেই যেখানে। সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। প্রতিদিন মার দেখভাল করতে যাওয়াটা নিশ্চয়ই সহজ না আপনার জন্য। না না, এমন নয় ব্যাপারটা, আমার ভালোই লাগে যেতে, হেসে বলে হারুমি। ভালো লাগে? ডিমেনশিয়ার রোগীরা যে সবসময় ভালো আচরণ করে এমন তো নয়, মাঝে মাঝে তো হুল্লোড় জুড়িয়ে দেয় বলে শুনেছি। কাগা বলল। তার কথা বলার ভঙ্গিতে মনে হবে সব সময় বেশি কথা বলে। আমার মার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য না, তাছাড়া সন্তানেরাই তো মা বাবার খেয়াল রাখবে, তাই না? কাগাকে মাথা নাড়তে দেখে চোখ সরু করে তাকালো মাতসুমিয়া। হারুমিকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো ওরা। কোবায়াশির সাথে কথা বলার সময় এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করো, দোকান থেকে বেরোনোর সময় বলে কাগা। বলবো, বলে পকেট থেকে মোবাইল ফোনটা বের করলো মাতসুমিয়া। দিনের 4র্থবারের মতন ইন্টারকমটা বেজে উঠল। এর আগে 3বারের মধ্যে 2বার পুলিশের লোক এসেছিল। এবারেও ওদের আশঙ্কায় সত্যি হলো। ইন্টারকমের রিসিভার নামিয়ে রেখে গম্ভীর মুখে ইয়াইকোর দিকে তাকালো আকিও। আবারও পুলিশ? দুশ্চিন্তা মাখা কণ্ঠে জিজ্ঞেস করে ইয়াইকো। হ্যাঁ। পরিকল্পনা মাফিক কাজ করব আমরা? আগে কিছু করো না, আগে দেখি কি বলে তারা। যদি দেখি অবস্থা বেগতিক, তাহলে তোমাকে ইশারা করব, তখন আমরা যা ঠিক করে রেখেছি সেটা করব। মাথা নেড়ে সায় দেবার বদলে ইয়াইকো 2 হাতের তালু একসাথে করে চেপে ধরল। কি সমস্যা? কিছু না, আশা করি কোনো ঝামেলা হবে না। এখন এসব বলে লাভ কি? যা হবার সেটাই হবে। হ্যাঁ, দুর্বলভাবে মাথা নেড়ে প্রায় ফিসফিস করে বলে ইয়াইকো। দরজা খুলে বাইরে 2 ডিটেকটিভকে দাঁড়িয়ে থাকতে দেখল আকিও। কাগা আর মাতসুমিয়ার সাথে আগেও কথা হয়েছে ওর। আবারও বিরক্ত করার জন্য দুঃখিত, কাগা বলে। এবার কি হলো? নিখোঁজ হওয়ার আগে ভিকটিম ঠিক কী কী করেছিল, কোথায় গিয়েছিল, সেই বিষয়ে তদন্ত করছি আমরা এখন। আমাদের হাতে আসা কিছু সূত্র অনুযায়ী এই এলাকায় দেখা গিয়েছিল তাকে। হঠাৎই যেন প্রচণ্ড গরম লাগতে লাগলো আকিওর। শীত দ্বারা বয়ে যায় শীতল এক স্রোত। তো আমরা কি করতে পারি? আপনার পরিবারের সদস্যদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, জানতে চাইতাম তারা কেউ দেখেছিল কিনা মেয়েটাকে। মাতসুমিয়া ভিকটিমের ছবি দেখিয়ে বলে। আপনার সহকর্মী তো আজ সকালে আমাকে এই কথা জিজ্ঞেস করেছিলেন একবার, তখন বলেছি। আকিও বলে। হ্যাঁ, কিন্তু আমি শুধু আপনার সঙ্গে কথা বলেছিলাম, কাগা বলল এবারে। এই একই প্রশ্ন আপনার পরিবারের অন্যদের সাথেও করতে চাই আমি। আমার স্ত্রীর ব্যাপারে তো কথা হয়েছিল, কিন্তু আপনার তো 14 বছর বয়সী এক ছেলেও আছে, তাই না? নাওমির কথা কানে যেতেই কেঁপে উঠল আকিও।
পুলিশের লোকেরা ভালো করেই জানে এই এলাকার কোন বাড়িতে কতজন সদস্য। আমার ছেলে কিছু বলতে পারবে বলে মনে হয় না। হয়তো, কিন্তু আমরা নিশ্চিত হতে চাইছি। বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ছবিটা দেয়া যাবে? আমি কি জিজ্ঞেস করে আসছি। মাতসুমিয়া তার হাতে ছবিটা দিল। আমরা এটাও জানতে চাই সেদিন আপনারা কে কখন বাসায় ছিলেন। একটু ভেবেচিন্তে জবাব দিবেন এই প্রশ্নের। কেন? ভিকটিম যেখানে খুন হয়েছে সেখানে ঘাসে ঢাকা একটা জায়গা ছিল বলে নিশ্চিত হয়েছে আমরা। সেজন্যই আপনাদের বাগান থেকে স্যাম্পল সংগ্রহ করা আর কি। মানে আপনারা বলতে চাইছেন আমাদের বাড়িতে এসেছিল সে? না, আমরা এখনও ল্যাব থেকে কোনো রেজাল্ট পাইনি। কিন্তু এমনটাও হতে পারে যে আপনাদের অবর্তমানেই হয়তো মেয়েটা বাগানে প্রবেশ করেছিল। তখন বাসায় কেউ ছিল না। এজন্যই আপনারা সেদিন কে কোথায় ছিলেন তা জানতে চাইছি। এই তথ্যগুলো জানলে আমাদের সুবিধা হবে তদন্তে। কাগা হেসে কথাটা বলল। আসলেও কি তাই? আকিও ভাবে। কিন্তু এখন আরও প্রশ্ন করলে সন্দেহ বাড়বে বই কি, কমবে না ডিটেকটিভদের। ছবিটা হাতে নিয়ে বাড়ির ভেতর চলে এলো। এসব প্রশ্ন করছেন কেন ওনারা? ফ্যাকাশে মুখে জানতে চাইলেও ইয়াইকো। জানি না, কিন্তু এবারে জবাব চাই তাদের। আমাদের অ্যালিবাই আছে কি না তা যাচাই করে দেখবে। সেটা হতে পারে, কিন্তু আমরা কখন বাসায় ছিলাম তাতে তো কিছু যায় আসে না। আমাদের কি সন্দেহ করছে পুলিশ? তাই তো মনে হচ্ছে। প্লিজ এমন কিছু বলো না যাতে নাওমিকে সন্দেহ করে। এটা বললে কেমন হয় যে ওই স্কুল থেকে ফেরার পর আমরা বের হইনি। জবাব দেওয়ার আগে কিছুক্ষণ ভাবল আকিও। না, সেটা উচিত হবে না। কেন? এই অবস্থায় আমাদের খুব সাবধানে সব পরিকল্পনা করতে হবে। ছবিটা হাতে নিয়ে হলওয়েতে ফিরে এলো আকিও। ডিটেকটিভ দুজন এখনও আগের জায়গাতেই আছে। কি হলো? কাগা জিজ্ঞেস করল। আমার ছেলেও কখনো দেখেনি মেয়েটাকে। ঠিক আছে, আপনি আপনার স্ত্রী এবং ছেলে গতকাল কে কখন বাসায় ফিরেছিলেন তা বলতে পারবেন? আমি ফিরেছি সন্ধ্যা 7টা নাগাদ। আপনার অফিস কোথায় সেটা জানতে পারি কি? একটা নোটপ্যাড বের করলো কাকা। আকেও তাকে বলল যে এর অফিস কায়বাচুতে। সাধারণত 5:30 নাগাদ কাজ শেষ হয়ে যায় ওর, কিন্তু সেদিন 6:30 অবধি ছিল। আপনি কি সেই সময় একাই ছিলেন? কাজ একাই করছিলাম, কিন্তু আরও কয়েকজন সহকর্মী ছিল ওখানে। আপনার ডিপার্টমেন্টের? আমার ডিপার্টমেন্টের ছিল একজন, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টেরও কয়েকজনকে দেখেছি। আচ্ছা, আপনার সহকর্মীদের নাম বলা যাবে কি? বিনীত কণ্ঠে জিজ্ঞেস করলো কাকা। আমি আপনাকে মিথ্যা বলছি না, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, হাত নেড়ে বলে কাকা। আমার মনে হয় না যে কেসটার সাথে আপনার কোনো সম্পৃক্ততা আছে, কিন্তু আনুষ্ঠানিকতার খাতিরে আমাদের জিজ্ঞেস করতেই হয়। আসলে শুধু আপনাকে না, এই এলাকার মোটামুটি সব বাসাতেই আমাদের অফিসাররা সবার কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করেছে। আমরা ঘটনার সময়কার সামগ্রিক একটা চিত্র দাঁড় করাতে চাইছি আর কি। আপনার কাছে হয়তো বিরক্তিকর ঠেকছে পুরো ব্যাপারটা। দীর্ঘশ্বাস ফেলে আকিও। চাইলে যাচাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সহকর্মী ইয়ামামোতো ছিল আমার সাথে সেদিন অফিসে। ও অন্য ডিপার্টমেন্টে চাকরি করে। এছাড়াও আরও দুজন ছিল। তাদের নামধাম এবং কোন ডিপার্টমেন্টে কাজ করে সব খুলে বলল আকিও। ও নিশ্চিত যে পুলিশের লোকেরা এখন মায়হারা পরিবারের সবার অ্যালিবাই পরীক্ষা করে দেখবে। মেয়েটার পিঠে লেগে থাকা ছোট ছোট ঘাসগুলোই ওদের আতশ কাচের নিচে ঠেলে দিয়েছে। তবে আকিও নিজের অ্যালিবাই নিয়ে কোনো চিন্তা নেই। মিথ্যে কিছু বলেনিও, কিন্তু ওর পরিবারে যে সেটাই উপকার হবে এমন নয়, বরং উল্টোটাই সত্যি। ওকে বাদ দিয়ে অন্যদের প্রতি বিশেষ মনোযোগ দিবে পুলিশ। এখন কেবল ঠুনকো মিথ্যে বলে পার পাওয়া যাবে না। দক্ষ পুলিশ কর্মকর্তাদের ক্রমাগত প্রশ্নবাণে জর্জরিত হয়ে নাওমি আগে বা পরে কিছু বেফাঁস কিছু বলেই বসবে। আর আপনার স্ত্রী? কাগা প্রশ্ন করে। আমি যতদূর জানি দুপুরে কাজ ছিল ওর, ফিরেছে সন্ধ্যা 6টা নাগাদ। ইয়াইকো কোথায় চাকরি করে সেই তথ্যটা নোটবুকে টুকে নিল কাগা। আর আপনার ছেলে? লেখা শেষে জিজ্ঞেস করে সে। এবার শুরু হবে আসল খেলা, আকিও ভাবে। বুকের ধরফরানি বেড়ে যায় অকস্মাৎ। স্কুল থেকে দেরি করে ফিরেছিল এই 8টার দিকে।
8টা? স্কুল তো ছুটি হয় অনেক আগে। সেটাই তো, বকাও দিয়েছিলাম, কিন্তু আজকালকার ছেলে মেয়েদের তো চেনেনি। পুরো সময় কি একাই ছিল? তাই তো বলেছিল, এর বেশি কিছু বের করতে পারেনি। আমার ধারণা কোনো ভিডিও গেম মার্কেটে গিয়ে পড়েছিল। সন্দিহান চোখে নোটবুকে লেখাগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো কাগা। তবে সন্দেহ খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। খানিক বাদেই হাসি মুখে আঁকিওর দিকে তাকালো সে। আর আপনার মা? আমার মা? একটু অবাকই হলো আঁকিও। মার ঠান্ডা লেগেছিল খুব, সারাদিন ঘুমিয়েছে। তাছাড়া মার যে অবস্থা, কেউ বাগানে ঢুকলেও খেয়াল করার কথা না। ঠান্ডা লেগেছিল? গতকাল দেখে তো ওরকম কিছু মনে হলো না। পরশুদিন হুট করে জ্বর এসেছিল খুব। ও আচ্ছা, আর কিছু জানতে চান? না, আপাতত এটুকুই। এই সময় এসে বিরক্ত করার জন্য দুঃখিত। গোয়েন্দা দুজন চলে গেছে নিশ্চিত হওয়ার পর দরজা বন্ধ করে ডাইনিং রুমে ফিরে এলো আঁকিও। ইয়াইকো অপেক্ষা করছিল ওর জন্য। কানে ফোনের রিসিভার চেপে ধরে রেখেছে সে। ইশারা করে বোঝালো হারুমি ফোন করেছে। ও আবার কি চায়? তোমাকে কি যেন জিজ্ঞেস করবে। পেট গুড়গুড় করছে আঁকিওর। সেই অবস্থাতেই রিসিভারটা নিল। কি খবর? ভাইয়া শোনো, দুজন পুলিশ অফিসার এসেছিল আমার এখানে। মার ব্যাপারে কিছু প্রশ্ন করল। প্রায় লাফিয়ে উঠল আঁকিও। এত তাড়াতাড়ি ওর বোনের সাথেও কথা বলা হয়ে গেছে? মার ব্যাপারে আবার কি প্রশ্ন? জানতে চাইছিল যে কেন গতকাল আর আজকে মার দেখাশোনা করতে ওদের ওখানে যায়নি। আমি বলেছি তুই খেয়াল রাখতে পারবি বলে যেতে মানা করেছিস, সেটাই জানিয়ে রাখলাম। আচ্ছা, আমি যে তোদের বাড়ির সামনে গাড়ি পার্ক করি সেটা অনেকেরই নজরে পড়েছে। 2 দিন না দেখে অবাক হয়েছে নিশ্চয়ই। আর বলিস না, আমাদের বাসায় তো কয়েকবার পুলিশ এসেছে ইতিমধ্যে। এই এলাকার উপর ভালোই নজর পড়েছে ওদের। শুনেই তো বিরক্তিকর মনে হচ্ছে। কিন্তু মা কেমন আছে? আমি যে স্যান্ডউইচগুলো নিয়ে গিয়েছিলাম, দিয়েছিলি? হ্যাঁ, দিব না কেন? সেটা নিয়ে ভাবিস না। ঠিক আছে, কিছু লাগলে ফোন দিস। দিব, রাখলাম। মাথা নিচু করে রিসিভার নামিয়ে রাখলো আঁকিও। কি হলো তোমার? ইয়াইকোর কণ্ঠে উৎকণ্ঠা। আমাদের হাতে আর কোনো উপায় থাকলো না। জবাব দেয়ও, করতেই হবে কাজটা। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন কেইগো হিগাশিনোর লেখা দ্য রেড ফিঙ্গার। আজ এর 7ম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা বন্ধুরা আছেন তাদের সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।